পরবর্তী সরকারের 6 মাস পূর্ণ বিদ্যমান কাঠামো ভাঙতে না পারায় মিলছে না সুফল বলছে নাগরিক কমিটি। সংস্কারের প্রশংসায় জামায়াত, দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি। বছরের দ্বিতীয় মাসেও সব বই পায়নি কয়েকটি শ্রেণীর শিক্ষার্থী। পড়ালেখা ব্যাহত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবক, কাগজ সংকটকে দায়ী করছে মুদ্রণ সমিতি। চট্টগ্রামে বছরের পর বছর ধরে চলছে বিভিন্ন প্রকল্পের কাজ। খোঁড়াখুড়িতে অতিষ্ঠ নগরবাসী, বর্ষার আগে শেষ না হলে ভোগান্তি কয়েক গুণ বাড়ার শঙ্কা। এবং শাহজালাল বিমানবন্দরে একই চত্বরে ঝুঁকি নিয়ে ওঠানামা করছে হেলিকপ্টার ও উড়োজাহাজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হলো। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা তা নিয়ে জনমনে আছে নানা হিসাব নিকাশ। কেমন গেল সরকারের 6 মাস তার এক ঝলক তুলে ধরছেন ফারুক ভূঁইয়া রবিন। শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের 3 দিনের মাথায় পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু অন্তর্বর্তী সরকারের। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পূর্ণ করল 6 মাস। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা তা নিয়ে জনমনে আছে নানা হিসেব নিকেশ। 8 আগস্ট বিমানবন্দরে নেমেই আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ হবে বলে জানিয়েছিলেন ডক্টর ইউনূস। তখনকার মনোবল হারানো পুলিশ আর ভঙ্গুর আইনশৃঙ্খলার বিপরীতে আজকের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের মধ্যেই বিচার শেষ করতে চায় সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সবচেয়ে বেশি কথা হচ্ছে সংস্কার নিয়ে। সরকারের 6 মাস পূর্তির দিনই প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন, যা পাঠানো হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছে, যার ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝি হতে পারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। তবে নির্বাচন কবে হবে কিংবা সংস্কারের পরিধি কেমন হবে এ নিয়ে প্রায়ই সামনে আসছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন। যদিও প্রধান উপদেষ্টা জানিয়েছেন অল্প সংস্কার চাইলে চলতি বছরের শেষ নাগাদ, আর বড় পরিসরে সংস্কার করতে হলে নির্বাচনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও 6 মাস। সরকারের 6 মাসে নানা মহল থেকে কথা উঠেছে কম বেশি। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগ টানা আর অর্থনীতির গতি ফেরানো এখন অন্যতম চ্যালেঞ্জ। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 6 মাসের কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংস্কার কার্যক্রমের অগ্রগতিকে সরকারের সফলতা হিসেবে দেখছে জামায়াত। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর মব সংস্কৃতি নিয়ন্ত্রণ না করতে পারা সরকারের ব্যর্থতা উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, নির্বাচনে বেশি দেরি হলে অকল্যাণ হবে দেশের জন্যই। তবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের সময় ফুরিয়ে যায়নি বলে মনে করে নাগরিক কমিটি। হাসান ওয়ালির প্রতিবেদন। সরকারের 6 মাসের পুরোটা সময়ই আলোচনায় ছিল সংস্কার ইস্যু। এখন পর্যন্ত 6 সংস্কার কমিশন জমা দিয়েছে প্রস্তাবনা। তবে একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ এবং শহীদ পরিবারের নানা অভিযোগে বিপাকে পড়তে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এসবের মধ্যে সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরকারের বড় সফলতা হিসেবে দেখছে জামায়াত ইসলামী। তবে আহত এবং শহীদ পরিবারের জন্য সরকারের নেওয়া উদ্যোগ নিয়ে অসন্তুষ্টি রয়েছে দলটির। এই রাজনীতির গুণগত পরিবর্তন দরকার নানা ক্ষেত্রে, সেটাকে স্ট্রিমলাইন করার জন্য তারা যে কমিশনগুলো করেছে এবং বেশ কিছু প্রস্তাবনা আসছে, এটা আমি মনে করি এই সরকারের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। তবে তাদের ব্যর্থতার একটা বড় দিক হচ্ছে যাদের রক্ত জীবন দিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে, তাদেরকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান করার কথা ছিল, এক্ষেত্রে গভর্নমেন্ট আমি মনে করি ব্যর্থ হয়েছে। এদিকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাত্রায় খুশি নয় বিএনপি। জনদুর্ভোগ এবং বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করছে দলটি। এসব সমস্যার সমাধানে নির্বাচনমুখী সংস্কার শেষে দ্রুত ভোট আয়োজনের তাগিদ দলটির এই স্থায়ী কমিটির সদস্যের। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী মানুষের অর্থনৈতিক এবং সামাজিক আইন শৃঙ্খলা উন্নতি সেটা দৃশ্যমান হচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য কয়েকজন উপদেষ্টার বক্তব্য অনুসরণ করলে দেখা যায় যে সরকারের মেয়াদকে তারা কোনো না কোনোভাবে দীর্ঘায়িত করতে চান
সেটা বাংলাদেশের জন্য, মানুষের জন্য খুব একটা কল্যাণ বয়ে আনবে বলে আমরা মনে করি না। তবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাগরিকদের সংগঠন নাগরিক কমিটি বলছে, বিদ্যমান কাঠামো ভাঙতে না পারায় পুরোপুরি সফলতা পায়নি সরকার। এজন্য রাজনৈতিক দলগুলোর অসহযোগিতাকেও দায়ী করছেন সংগঠনটির এই মুখপাত্র। যেই ধরনের নির্বাচন হয়ে অভ্যস্ত বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল, যে অবৈধ নির্বাচনে যে কাঠামো ছিল সেটাকে বহাল রেখে নির্বাচনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা জোর দিয়ে বলা হচ্ছে না, এবং এই ধরনের নির্বাচন বাংলাদেশকে আরো বিপদের মুখে ঠেলে দিবে বলে আমরা মনে করছি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে গঠন করা 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হতে পারে আজ। সেই সঙ্গে পরবর্তী করণীয় বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটির সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন কমিশন প্রধানরা। এর আগে গত 15 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের গঠন করা 6 সংস্কার কমিশনের মধ্যে সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। এরপর বাকি 2 কমিশন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন, প্রতিবেদন জমা দেয় 29 জানুয়ারি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা নিয়ে রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে। বছরে 2 মাস হতে চললেও এখনও ফুল সেট বই পায়নি বেশ কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীরা। বইয়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় চিন্তিত অভিভাবক ও শিক্ষার্থীরা। কাগজ সংকটের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বই ছাপানো যাচ্ছে না বলে দাবি মুদ্রণ সমিতির। আর কিছু ছাপাখানা ও পাঠ্য বইকে পাশ কাটিয়ে নোট গাইড ছাপানোর কারণে সময়মতো বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বই না থাকায় স্কুলে এসে আড্ডা ও খেলাধুলা করে সময় কাটছে শিক্ষার্থীদের। স্কুলের কার্যক্রম শেষ হচ্ছে নির্ধারিত সময়ের বেশ আগেই, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। কিছু বই না পাওয়ার কারণে আমি নিয়মিত ক্লাসে আসতেছি, কিন্তু আমার ক্লাস ঠিকমতো হচ্ছে না। 9-এরা তো কোনো বই পাইনি, 10-এরা তো 9টা বই পেয়েছে, কিন্তু আমরা 9-এরা পাইনি। বইগুলো এখনো পাইনি। আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। পঞ্চগড়ের এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চললেও বইয়ের অভাবে ধুঁকছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, কোন কোন শ্রেণীতে একটি বইও দেয়া যায়নি। আসা যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ শ্রেণী কার্যক্রম। আমরা 6ষ্ঠ শ্রেণীতে একটি মাত্র বই পাই, 7ম শ্রেণীতে 2টি, 8ম শ্রেণীতে আমরা 100% বই পাইছি, 9ম শ্রেণীতে আমরা একটি এখনো বই পাইনি। এখন পুরোদমে ক্লাস হওয়ার কথা, এখন বই না পাওয়ার কারণে স্যাররা নিজেদের মুখস্থ থেকে ক্লাস করাচ্ছে। এখনো সন্তানের হাতে বই না পৌঁছায় কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। অনেকেই বাজার থেকে কিনছেন বিনামূল্যের বই, তাই দ্রুত বইয়ের ব্যবস্থা করার দাবি তাদের। অর্ধেক বই আসার কারণে, অর্ধেক বই দেরি করে আসার কারণে আমরা একটু শঙ্কার মধ্যে আছি। ঘাটতিগুলো এখন বাচ্চাগুলোদের মধ্যে দেখা যাচ্ছে, এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব। 2 মাসেও কেন বই পেল না শিক্ষার্থীরা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। মুদ্রণ শিল্প সমিতি বলছে, বাজারে এনসিটিবির বেঁধে দেয়া মানের কাগজের সংকট থাকায় যথাসময়ে বই ছাপানো যাচ্ছে না। আমরা তো অনেক কোম্পানিতে পেয়ারও দিয়ে রাখছি, অনেক কোম্পানি সময় মতো কাগজ আসে নাই। যতগুলো আসছে আমরা প্রিন্টিং করে মাল দিয়ে যাচ্ছি, এবং আমরা যত দ্রুত পারি সম্ভব কাগজ পাওয়া মাত্রই আমরা মাল শেষ করি। তবে কাগজের সংকট নেই দাবি করে এনসিটিবি বলছে, চুক্তি ভেঙে কিছু প্রেস পাঠ্য বই ছাপানোর কাজ ফেলে নোট ও গাইড ছাপানোর ফলে সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা। কাগজের সংকট দেশে নাই, এটা ধরেও যাতে কাগজের কৃত্রিম কোনো সংকট না হয়, আমরা প্রিন্টারদেরকে ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম কিছু কাগজ আমদানি করার জন্য। প্রিন্টাররা পূর্বের অভ্যাস ত্যাগ করতে পারতেছে না এবং নিম্নমানের কাগজ দিতে পারতেছে না বলে অনেক মনে কষ্ট নিয়ে হলেও আমাদের কাজ করতে বাধ্য হচ্ছে। সেক্ষেত্রে কোনো প্রেস হয়তো এক্ষেত্রে ঢিলেমি ওদের দিচ্ছে। কোনোভাবেই ফেব্রুয়ারি মাসের বাইরে যাইতে চাই না। বই পাওয়ার আগ পর্যন্ত পিডিএফ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার পরামর্শ চেয়ারম্যানের। মেজর বইগুলি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে সিডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার নানা প্রকল্পের কাজের খোঁড়াখুড়িতে হাঁসফাঁস অবস্থা নাগরিক জীবনে।
পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় শঙ্কা নিয়ে চলাচল করতে হয় সড়কগুলোতে। নীতি নির্ধারকরা এ জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, সর্বনিম্ন দুর্ভোগ বিবেচনা করে প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বন্দরনগরী চট্টগ্রামের বাওয়া স্কুল থেকে লালখান বাজার মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের কাজ। বড় বড় গর্ত, নানা ভারী যন্ত্রপাতি আর খোঁড়াখুঁড়িতে চলাচলের অনুপযুক্ত এই রাস্তায় নিরাপত্তাহীনতা যেমন রয়েছে, তেমনি চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। শুধুই এলাকা নয়, র্যাম্প নির্মাণের কাজ চলায় বন্দর এলাকা, নিমতলা সহ বেশ কিছু সড়কেরই এমন বেহাল দশা। ধুলাবালিতে অতিষ্ঠ জনজীবন। এখানে কোনো নিরাপত্তা নাই। আমি কয়েকদিন আগে গেছি, এদিকে দেখতেছি একটা লোহা পড়ছে, এদিকে একদম উপর থেকে পড়ে গেছে। বিভিন্ন ধরনের রড, বিভিন্ন স্ট্রাকচার পরে থাকতে দেখা যায়। এখন আমরা অনেক সময় ভয়ে নিচ দিয়ে চলাচল করতে পারি না, ব্রিজ পার হতে পারছি না। এখন এদিকে আসলে গাড়ি না, এরকমেরই অবস্থা। এছাড়া হালিশহর, বড়পোল, পাঠানটুলি, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ। বছরের পর বছর চলা এসব কাজে রাস্তা খননে তীব্র যানজট যেমন লেগে থাকে, তেমনি অনেক জায়গায় কাজ শেষ করার পরও রাস্তা মেরামত না করার অভিযোগ নাগরিকদের। একই সঙ্গে শহরের নানা স্থানে চলছে জলাবদ্ধতা প্রকল্প ও সিটি কর্পোরেশনের নালা নর্দমা সংস্কারের কাজও। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হলে ভোগান্তি কয়েক গুণ বাড়ার শঙ্কা নগরবাসীর। এইখানে রাস্তাঘাটগুলো ঠিক না করলে আমাদের সামনে আর কঠিন হবে। ট্রেনের ব্রেকেটটার কারণে এখন অনেক জাম থাকে, সবসময় জাম থাকে। বাচ্চাদেরকে নিয়ে দাঁড়ায় দেখতে হয়ে যায়, লেট হয়ে যায়। দ্বিতীয়ত আসার সময় ধুলা বালু এগুলো আবার চোখ মুখ দিয়ে ঢুকতেছে অনেকদিন ধরে। সেবা সংস্থাগুলো, নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। ড্রেনেজ সিস্টেমটা আমরা তৈরি করে যাচ্ছি, লাইনগুলো আমরা লাইন নিয়ে যাচ্ছি। ওই লাইনগুলো কিন্তু আমরা সরাসরি একেবারে 100 ভাগ উপরে মাটি কেটে ওরকম করছি না, চেষ্টা করছি আমরা যত কম জনভোগান্তিতে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করা যায়। দ্রুত কাজটা যাতে কীভাবে শেষ করা যায়, কারণ যতই এটা লেন্দি হবে তত কিন্তু ভোগান্তি বাড়ছে। তো আমাদের জিএসিতে যে কাজটা হচ্ছে এখন দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে। বন্দরনগরী চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে, ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় 1 দশক ধরে। আধুনিক বন্দরনগরী চট্টগ্রাম প্রতিষ্ঠায় নানা প্রকল্পের নানামুখী কাজ চলছে, কিন্তু এইসব কাজ অপরিকল্পিত এবং ধীরগতি হওয়ার কারণে তা জনস্বস্তি দেওয়ার পরিবর্তে দিচ্ছে জনভোগান্তি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কাজ করতে হবে সমন্বিতভাবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শাহজালাল বিমানবন্দরের একই চত্বর থেকে ওঠানামা করছে হেলিকপ্টার ও উড়োজাহাজ। এতে নিরাপত্তা ঝুঁকি নিয়েই ফ্লাইট পরিচালনা করছে কর্তৃপক্ষ। ফ্লাইট পরিচালনায় নানা সংকটের কথা জানায় কপ্টার প্রতিষ্ঠানগুলোও। আকাশপথ নিরাপদ রাখতে দ্রুত অন্যত্র হেলিকপ্টার পোর্ট নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। যদিও বিবেচক বলছে, ফ্লাইট পরিচালনায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে এয়ার ট্রাফিককে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একই চত্বর থেকে আকাশে উঠছে বিমান ও হেলিকপ্টার। কতটা নিরাপদ এই ব্যবস্থাপনা? আকাশপথের ওঠানামায় উড়োজাহাজ দ্রুতগামী হলেও সে তুলনায় স্বল্প গতির যান হেলিকপ্টার। এতে বিশেষ করে নিরাপত্তা নিয়ে শঙ্কা জাগায় যেসব ফ্লাইট যেতে হয় রানওয়ে ডিঙিয়ে। এতে কোনো সময় অবতরণকারী উড়োজাহাজ আর উড়ালদা হেলিকপ্টারের সিগন্যালে ত্রুটি হলেই ঘটতে পারে দুর্ঘটনা। সিগন্যাল সহ নানা জটিলতার কথা জানায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রানওয়ে থেকে আপনার মিরপুরের দিকে বা আমরা যদি যশোরের দিকে যাই, তাহলে আমাদের রানওয়ে ক্রস করতে হয়। তখন আমাদের টেক অফ করতে যেমনিভাবে ওয়েট করতে হয়, অনেক সময় দেখা যায় 10 মিনিট 15 মিনিট। আমরা এরকম অনেক সময় হয় আমরা পাওয়ার স্টার্ট দিয়ে আপনার গ্রাউন্ডে ওয়েট করছি, 10 মিনিট 15 মিনিট লেগে যাচ্ছে আমাদের টেক অফ করতে। আবার এমন অনেক হয়েছে যে আমরা খুলনা থেকে ব্যাক করতেছি, ঢাকায় আসতেছি, তখন ল্যান্ড করতে পারছি না আপনার টাওয়ার ক্লিয়ারেন্সের জন্য। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, অতি দ্রুত প্রয়োজন আলাদা বন্দর। এতে একদিকে নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে একমুখী সিগন্যাল হওয়ায় ফ্লাইট বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে উড়োজাহাজের। হেলিকপ্টার অপারেশনটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে কোথাও নিয়ে আসা হোক, এই জন্য একবার স্থান ব্যাপারটাও কথাবার্তা হয়েছিল। এখন আমি মনে করি হেলিকপ্টার অপারেশনটা এখান থেকে সরিয়ে দেওয়া উচিত। তবে শঙ্কার মধ্যেও আপাতত হেলিকপ্টার বন্দর নির্মাণের উদ্যোগে তোড়জোড় নেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। চেয়ারম্যান জানান, সতর্ক রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল।
আমেরিকান ইয়েতে এত অত্যাধুনিক সব সিস্টেম আছে, তারপরে কিন্তু দুর্ঘটনা ঘটেছে, হতে পারে। আমাদের যেখান থেকে সেটা শিক্ষা নিতে হবে যে আমাদের উই হ্যাভ টু বি কেয়ারফুল। আমাদের এই ঘটনার পরে আমরা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে এয়ারপোর্ট অপারেশনসে আমার যারা ইনভলভ আছে প্রত্যেকে আমি ব্রিফিং করে দিয়েছি যেন তারা আরও অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করে এয়ারক্রাফট। বর্তমান শাহজালাল বিমানবন্দরের উত্তর পাশ থেকে অস্থায়ীভাবে দিনে 15 থেকে 20টি ফ্লাইট পরিচালনা করছে কয়েকটি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণ পর শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। ভর্তি যুদ্ধ চলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলতাফ হোসেন ও রুয়েটে আছেন শাহিন আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি আলতাফের কাছে। পরীক্ষা শুরু হবে বেলা 11টায়, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে। তার আগে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে হলগুলোতে এবং তারা নিজ নিজ আসনে বসে পড়েছে এবং তাদের সাথে যে অভিভাবকরা আছেন আমরা দেখছি যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে কিন্তু অভিভাবক এবং ভর্তিচ্ছ শিক্ষার্থীদের আমরা ভিড় লক্ষ্য করছি। শিক্ষার্থীরা ঢুকছে এবং নিরাপত্তা দিয়ে এবং তাদেরকে যারা শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু সেখানে চেক করে ঢোকানো হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি শিক্ষার্থীরা অনেকেই ভিতরে প্রবেশ করেছে। মূলত ব্যবসায় শিক্ষা ইউনিটের এই 2024-25 শিক্ষাবর্ষের এই পরীক্ষায় অংশ নিচ্ছে এবার 41,000 শিক্ষার্থী, ভর্তিচ্ছ শিক্ষার্থী, তারা এই পরীক্ষায় অংশ নিয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে ব্যবসায় শিক্ষা ইউনিটে 1050টি আসনের বিপরীতে 40,973 জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে দেখা যাচ্ছে লড়ছেন 39 জন পরীক্ষার্থী। 1.5 ঘন্টার এই পরীক্ষায় বেলা 11টায় শুরু হয়ে দুপুর 12:30 পর্যন্ত চলবে এবং পরীক্ষা প্রবেশের পত্রে যেখানে লেখা আছে যে আসলে 1 ঘন্টা আগে অর্থাৎ 10টার মধ্যে উপস্থিত হতে হবে, সেই ক্ষেত্রে দেখছি আমরা ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং যেটি আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ মাহমুদ খান তিনি কিন্তু ব্যবসায় শিক্ষা অনুষদে তিনি যাবেন এবং তিনি কিন্তু সেই হলগুলো পরিদর্শন করবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। চলে যাচ্ছি রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে, সেখানকার খবর জানাতে চলে যাচ্ছি, আছেন সহকর্মী শাহিন আলম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল 9টা থেকে 10টার মধ্যে ইতোমধ্যে শেষ হয়েছে এবং আরও 2টি শিফটে এই প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এরই মধ্যে দ্বিতীয় শিফটে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু এই ক্যাম্পাস চত্বরে আসতে শুরু করেছেন। যদি আপনাদেরকে বলি যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইবারের শিক্ষাবর্ষে 1235টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে 19,915 জন ভর্তিচ্ছু কিন্তু এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে যারা এই প্রাক নির্বাচনী পরীক্ষায় যারা বাছাই হবেন তাদেরকে কিন্তু পরবর্তীতে আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষা শেষে তাদেরকে একদম চূড়ান্তভাবে রুয়েটের ভর্তির জন্য নির্বাচিত করা হবে। আমরা আজকে সকাল থেকে দেখেছি যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা কিন্তু এখানে নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে কাজ করছেন। তবে এখন পর্যন্ত ভর্তি পরীক্ষা চলাকালীন এই সময়টিতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো শিক্ষার্থীকে জালিয়াতির দায় বহিষ্কার বা আটক করা হয়েছে বলে এমন কোনো তথ্য আমরা পাইনি। তো এক কথায় বলা যায় যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই চলতি বছরের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা
এখন পর্যন্ত নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রথম শিফটের পরীক্ষা এরই মধ্যে শেষ করেছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং মাঝখানে বিরতি দিয়ে বিকেলে আরও একটি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটি বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী সেই পরীক্ষা শেষ হবে এবং এরই মধ্যে দিয়ে এই প্রাক নির্বাচনী যে পরীক্ষা সেটি শেষ হবে। রুয়েটের বর্তমানে রুয়েটের যারা প্রশাসন রয়েছেন, উপাচার্য থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সকালের প্রথম শিফটের পরীক্ষায় তারা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে রুয়েটের এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে রুয়েটের ভর্তি পরীক্ষার সর্বশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী আলতাফ হোসেন এবং রুয়েট থেকে সহকর্মী শাহিন আলম জানাচ্ছিলেন ভর্তি পরীক্ষার সবশেষ খবর। তীর সংকুচিত হয়ে কুমিল্লার গোমতী নদী পরিণত হয়েছে খালে। দুপাশে জেগে ওঠা জমিতে শুরু হয়েছে অবৈধভাবে মাটি কাটা, পাশাপাশি বসতবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে নদীর জায়গা দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে এ বিষয়ে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। একসময়ের খরস্রোতা ও প্রশস্ত গোমতী নদী বর্তমানে খালে পরিণত হয়েছে, সংকীর্ণ হয়ে গেছে দুই পাশ। তবে নদীটির দুই তীরে শুরু হয়েছে অবৈধভাবে মাটি কাটা। কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার থেকে দাউদকান্দি উপজেলা পর্যন্ত বহমান গোমতীর বিভিন্ন অংশে মাটি কাটার কারণে আবারও হুমকিতে বেড়িবাঁধ। অনেক অংশে নদীগর্ভে চলে গেছে পার্শ্ববর্তী ক্ষেতের ফসল। এছাড়া বসতবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে নদীর জায়গা দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মাটি কাটার ফলে আমরা 4টা জমি, চারদিকে 4টা জমি থাকে, 4টা জমি ভেঙে ফেলছে। অন্য ফসল দিত, ধান হইতো, এখন মনে করেন যে এইভাবে মনে করেন যে একবার গভীর করে ফেলছে। অবৈধ স্থাপনাটা যাতে বন্ধ করে দেয়, এটা যাতে না করতে পারে। নদীর দুই পারে যারা মানুষ আছেন, আমরা খুব বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। মাটি কাটা বন্ধ, স্থাপনা উচ্ছেদে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের। 242টি অবৈধ স্থাপনার লিস্ট করা হয়েছে। লিস্ট করে আমরা বোর্ডে প্রেরণ করেছি। পরবর্তী সিদ্ধান্ত আসার পর কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের প্রশাসন সহ আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। অবৈধভাবে যে মাটি কাটা, সেটার বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গোমতীর তীরে তালিকাভুক্ত 242টি অবৈধ স্থাপনা রয়েছে। তবে জেলা প্রশাসন বলছে অবৈধ দখলদার রয়েছে 779 জন। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। তীব্র শিক্ষক সংকটে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 53 জন শিক্ষকের মধ্যে বর্তমানে কর্মরত মাত্র 32 জন। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। দ্রুত শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। তবে শিক্ষা বিভাগ বলছে বিষয়টি বারবার মন্ত্রণালয়ে জানানোর পরও এখনও সমাধান মেলেনি। মাজহারুল আনোয়ার টিপু রিপোর্ট। 1898 সালে প্রতিষ্ঠা করা হয় লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়। 1981 সালে প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়। শতবর্ষী এই বিদ্যালয়ে বর্তমানে তীব্র শিক্ষক সংকট। দীর্ঘদিন ধরে শূন্য প্রধান শিক্ষকের পদ। এছাড়া 52 জন সহকারী শিক্ষকের মধ্যে বর্তমানে কর্মরত মাত্র 31 জন। একজন শিক্ষকও নেই আইসিটি ও হিসাব বিজ্ঞান বিষয়ের। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। আইসিটির টিচার কম, যার কারণে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত ক্লাস কম পাই। আমাদের হিসাব বিজ্ঞান একটি মেইন সাবজেক্ট। এই কমার্সের আমাদের কোনো টিচার নেই, যা আমাদের শিক্ষার্থীদের উপর খুব বেশি প্রভাব ফেলছে। স্যাররা আমাদেরকে মানসম্মত শিক্ষা দেয়, কিন্তু স্বল্পতার কারণে দেখা যায় যে প্রত্যেকটা যে ক্লাস ওগুলা ঠিকভাবে হয় না। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে হচ্ছে অন্য শিক্ষককে আসতে হচ্ছে। তো এর ফলে আমরা যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো ভালোভাবে পাচ্ছি না। শিক্ষকরা বলছেন বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় অতিরিক্ত ক্লাস নিতে গিয়ে হিমশিম অবস্থা তাদের। অনেক ক্লাসের কারণে আমার পাঠদানে ব্যাহত হয়। বিজ্ঞানের শিক্ষকের ঘাটতির কারণে আমরা প্র্যাকটিক্যালের বিষয়গুলোতেও মনোযোগ দিতে পারি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন খালি থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে। সম্পূর্ণ বিপরীত সাবজেক্ট দিয়ে ক্লাস নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে মানসম্মত পড়াশোনা হচ্ছে না, মানসম্মত পরিচর্যা করতে পারছি না। ক্লাস নেওয়া হচ্ছে বাট বাচ্চাদের শেখানো যাচ্ছে না। শিক্ষা বিভাগ বলছে বিষয়টি বারবার মন্ত্রণালয়ে জানানোর পরও এখনো সমাধান মেলেনি। সংকটের বিষয়টি আমরা বরাবরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন যে
নিয়োগপ্রাপ্ত হলেই আমরা এখানে শিক্ষক প্রদান করব, তখন এই শিক্ষক স্বল্পতার বিষয়টি কেটে যাবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে বলে আমরা বিশ্বাস করি। বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা 1500। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রাঙামাটিতে চলছে আগাম আনারস চাষ। ফল দ্রুত বড় করা ও পাকাতে কৃষক ব্যবহার করছেন বিভিন্ন প্রকার হরমোন ও কেমিক্যাল। এতে নষ্ট হচ্ছে স্বাদ ও পুষ্টিগুণ। অবশ্য রাসায়নিক প্রয়োগের বিষয়ে কৃষকদের নিরুৎসাহিত করার কথা জানায় কৃষি বিভাগ। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির বিস্তীর্ণ পাহাড়ি জমিতে আবাদ হচ্ছে আনারস। আগাম ফলন ঘরে তুলতে পরিচর্যায় ব্যস্ত কৃষক। এপ্রিল থেকে জুন পর্যন্ত আনারসের ভরা মৌসুম, কিন্তু বেশি লাভের আশায় জেলার অনেক কৃষক আগাম আনারসের চাষ করছেন। ফল দ্রুত বড় করতে তারা ব্যবহার করছেন বিভিন্ন প্রকার হরমোন ও কেমিক্যাল। এমনকি ফল পাকাতেও ব্যবহার করা হচ্ছে রাইফেন, কার্বাইটের মতো রাসায়নিক। এতে নষ্ট হচ্ছে ফলের স্বাদ ও পুষ্টিগুণ। যদিও কৃষকের দাবি, আগাম আবাদে বৃষ্টি না হওয়ায় এসব রাসায়নিকের বিকল্প নেই। স্প্রে করলে 1 মাসের ভিতরে ফল আসে, আসার পর তারপর আমরা এটাকে আবার ভিটামিন করি, এখন যে করতেছি ভিটামিন করলে ফল পরিপক্ক আসে। আনারসগুলো ছোট, সেই জন্য একটু বড় করার জন্য ভিটামিন প্রয়োগ করতে হয়। ফরমালিন ব্যবহার করা হয়, এটা কোনো ক্ষতি না। হরমোন প্রয়োগের প্রভাব বিষয়ে কোনো গবেষণা না থাকলেও ফল পাকানোর ক্ষেত্রে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে নিরুৎসাহিত করার কথা জানায় কৃষি বিভাগ। অনেক কৃষক সেটা কার্বাইড ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে আমরা আসলে এটা আমরা উৎসাহিত করি কৃষকদের এই ধরনের কেমিক্যালগুলো ফল পাকানোর ক্ষেত্রে না ব্যবহার করার জন্য। প্লান্টিং টাইমটা ভেরিয়েশন করে যদি আগাম চাষ করে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ সেক্ষেত্রে ফুড ভ্যালু এবং তার যে টেস্ট দুটোই অক্ষুণ্ণ থাকবে। কৃষি বিভাগের তথ্য মতে রাঙামাটিতে এবছর 2530 হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়েছে, যার মধ্যে আগাম আবাদ করা হয়েছে প্রায় 1000 হেক্টর জমিতে। সময় সংবাদ, রাঙামাটি। খবর, সঠিক পরিকল্পনা, তার বাস্তবায়ন, মাঠে সুনিপুণ নেতৃত্ব, সিনিয়রদের দায়িত্ব নেওয়া, এসবই বরিশালের টানা সাফল্যের কারণ। পাশাপাশি সাউদার্ন আর্মির ক্রিকেটাররা বড় করে দেখছেন টিম বন্ডিং। তাদের মতে বরিশালের ডাগ আউট দৃষ্টান্ত অন্য ফ্র্যাঞ্চাইজির কাছে। অন্যদিকে ফাইনাল হারলেও এবারে বিপিএল থেকে ইতিবাচক অনেক কিছুই দেখছেন চিটাগংয়ের ক্রিকেটাররা। এক পাশে উৎসব, অন্য পাশে বিয়োগলের করুণ সুর। ক্রিকেট তো এমনই, জিততে জিততেও হারা যায়, হারতে হারতে জয়। বিপিএল এর ফাইনাল যেন হয়ে থাকলো তারই সবশেষ চাক্ষুষ উদাহরণ। তবে এসব ছাপিয়েও দল গঠন কিংবা পেশাদারিত্ব, বিপিএল এ বরিশাল যেন দৃষ্টান্ত। এক আসর শেষ হতে না হতেই যারা শুরু করে দেয় অন্য আসরের জন্য পরিকল্পনা। মাঠের রিয়াদ, মুশফিক, নবীর মতন সিনিয়ররা থাকায় কাজটাও হয়ে যায় আরো সহজ। আছে তামিমের সুনিপুণ অধিনায়কত্ব, যা বরিশালের টানা শিরোপা জয়ের নেপথ্যের অনুঘটক। আমি এতদিন কুমিল্লায় খেলছি, বরিশালের হয়ে নিজের দেশের, নিজের মাটি, নিজের সবকিছু, এখানে চ্যাম্পিয়ন হয়তো আনন্দ অন্যরকম। পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডবী আমাদের টিমে, তামিম ভাই, মুশফিক ভাই এবং রিয়াদ ভাই, ওনারা অন্য লেভেলের। ওনারা এমনভাবে একটা প্লেয়ারকে মোটিভেশন করে, কনফিডেন্স দেয়, ওনারা সাথে থাকলেই মনে হয় যেন আমি ম্যাচ জিতেই দেব। আমাদের টিমে যারা বেঞ্চে বসেছিল তারা অনেক ভালো প্লেয়ার, সো আমরা কখনোই এরকম আমাদের টিমে ওই রকম বাজে এনভায়রনমেন্ট তৈরি হয় নাই। সো আমরা যেই খেলছে আমরা তার জন্যই দোয়া করছি, সে যেন ভালো খেলতে পারে। অন্যদিকে ম্যাচ হারলেও চিটাগাং দলটা অন্তত স্বস্তি খুঁজতে পারে তাদের লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সে। ছন্দ হারানো শরীফুল ইমনরা যে বিপিএল দিয়েই ছন্দে ফিরেছেন। আবার গায়ে শুধু সাদা বোলারের তকমা জড়ানো পেসার খালিদ আহমেদ সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন 4-এ। আমি সবসময় সাদা বলে এনজয় করি। আমি তো আমার প্রিমিয়ার লিগের স্টেট দেখেন, ওয়ানডে ক্রিকেট স্টেট দেখেন, আমার স্টেট অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা এই বছর টুর্নামেন্টে অনেক ভালো খেলছি, আমাদের লোকাল প্লেয়াররা বিশেষ করে ভালো খেলছে। সবাই ওয়েট করতে, এটার থেকে নেক্সট ইয়ার অনুপ্রাণিত হবো। নানা আলোচনা সমালোচনার বিপিএল এ বিসিবিকে অন্তত স্বস্তি দিচ্ছে দেশি ক্রিকেটারদের ফর্ম, যার দরুনই বোর্ডও দাবি করছে তারা সফল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি 10,000 দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ভোরে 300 ফিট সড়কে ম্যারাথনের উদ্বোধন করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এবারে ম্যারাথনে ক্যাটাগরি ছিল 5টি। 300 ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজের পূর্ব পর্যন্ত ঘুরে একই জায়গায় শেষ হয় 21.2 কিলোমিটারের হাফ ম্যারাথন। এই পথ 2 বার ঘুরে অংশগ্রহণকারীরা শেষ করেন 42 কিলোমিটারের ফুল ম্যারাথন।
আমার মতো যারা নতুন এই 10,000 জনের জন্য এসে হলো তারা যাতে ইন্সপায়ার্ড হয় এবং তারা যাতে ভবিষ্যতে এই রানটা কন্টিনিউ করতে পারে। আয়োজন হোক, আমরা অংশগ্রহণ করি, আমাদের দেখা দেখি আরও অনেক মেয়েরা ইন্সপায়ার হয়ে তারা অংশগ্রহণ করুক, এটাই চাই। নিজের চ্যালেঞ্জ নিজেকে তৈরি করা আই থিঙ্ক অ্যাচিভেবল করতে পেরেছি। 88 কেজি ওজন আর কি, সেই হিসাবে যে ফিটনেসটা আমার ছিল না ওইটা ড্রাস্টিক্যালি চেঞ্জ করছে আর কি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।